ব্যক্তিগতভাবে অনেক অনেক শুভেচ্ছা জানাই। উনি চিকিৎসা করতে অনেক দুষ্টু তো খুব। আমার একটু ছিল, আমার সেই ছোটবেলায় দেখতেন আপনার কাছে। কি হচ্ছে তোর, কি হচ্ছে সুইটি? বাবা এটা তো তুমি ডেঞ্জারাস করেছো। আর কি রিপোর্ট কিছু আছে? থাইরয়েড কত? এখানে এফএনসি করেছিলে? এফএনসি করেছি। বয়স কত বাবা? শেষ অতিথি এবং উনার বাবা শ্রদ্ধেয় জয়দেব বাবু, উনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে উনারা আজকে আমার বাড়ি এসেছেন এবং আমার এলাকার মানুষজনের চিকিৎসার যাতে সুরাহা করতে পারা যায় সেই রাস্তার দিকে অগ্রসর হওয়ার ওনারা হচ্ছেন দিশারি। আর সেই সঙ্গে আমি আর বিশেষ কিছু সেরকম বলছি, এলাকার মানুষের কাছে আমার বিশেষ স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আসুন, এসে ডাক্তারবাবুর সুপরামর্শ নেন এবং নিয়মিতভাবে আমি আপনাদের কাছে আজকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে প্রতি বৎসরই ওনার এই জন্মদিন উপলক্ষে আমার বাড়িতে এইরকম হোমিওপ্যাথির একটি করে ব্যবস্থা রাখবো। আপনারা সবাই এসে এইটিকে সাফল্যমণ্ডিত করবেন। নির্মল বাবুকে ধন্যবাদ। উনি এখন মানে এই পরিবারের প্রধান এবং উনি দ্বার পরিগ্রহ করেননি, কিন্তু উনি নিবেদিত প্রাণ, ওনার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয় আমাদের। আর উনি এই যে চাষ করছেন, আমারও মাঝে মাঝে মনে হয়েছে যে আসলে এত বেকার ছেলে সবাই ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করে কিন্তু খাটতে চায় না। এবং আমার অনেক রুগী আছে তারা হতাশাগ্রস্ত হয়ে যায়, ডিপ্রেশন। তো অনেক শিল্পের কথা বলে, শিল্পের হয়তো বা প্রয়োজন আছে, তার সঙ্গে পরিবেশ দূষণের একটা সম্পর্ক আছে, তার সঙ্গে স্বাস্থ্যহীনতার একটা সম্পর্ক আছে। তা আমি ওই করোনার সময় পেয়েছিলাম, আমার একটা, যেহেতু আমি গ্রামের ছেলে, আমার একটা এগ্রিকালচার বেস আছে, ওই জন্য বেকার ছেলেদের জন্য আমি একটা বই লিখেছি, সেটা হচ্ছে চাষ করো, নিজেকে বাঁচো, নিজে বাঁচো, দেশকে বাঁচাও, কারণ খাদ্য ছাড়া জীবন চলে না। আর ইনি এই যে গাছপালা লাগিয়েছেন এবং চাষের একটা প্রতিমূর্তি বলে আমার মনে হয়েছে, আমি আজকে ঘুরে ঘুরে ওর বাগান দেখলাম, আম গাছ দেখলাম, তাকে আমি এই আমার লেখা চাষ করো, নিজে বাঁচো, নিজে দেশকে বাঁচাও এই বইটি তুলে দিলাম। অসংখ্য ধন্যবাদ। কাকু আপনার নাম কি? আমার নাম শ্রী নির্মল কুমার দত্ত। আমি ডাক্তারবাবুর কাছ থেকে তো অনেক কিছু শুনলাম, আপনি এই বয়সে এত উৎসাহপ্রবণ, মানে এত সুন্দর লাগছে। আচ্ছা, আপনি এই ধরনের কাজগুলো করেন, খুব ভালো, সমাজ এগিয়ে যাবে আপনাকে দেখে, আমরা এগিয়ে যাব। দেখুন, এটা তো শুধু আমার করা, মাইক্রোফোনটাও দেন না, সামনে মাইক্রোফোনটাও দেন। আমি চাই আমার এই কর্মতৎপরতা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। আচ্ছা, সকলের মধ্যে উৎসাহ একটা আসুক যে হ্যাঁ, আমাদের সবাই হয়তো জমি জায়গা সেরকম নেই, কিন্তু যা যেটুকুন আছে তাতে করে আমরা আমাদের জীবনের যে সময়টুকুন বাঁচে, যদি এই বৃক্ষরোপণ বা বিভিন্ন রকম ফুল এই সমস্ত কাজ করে পরিবেশকে সুন্দর রাখা যায়, তাহলে পরে আমার মনে হয় যে আমি তো বটে, আমার এলাকার পরিবেশ তো বটে, সার্বিকভাবে দেশের একটা উন্নয়ন দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। দারুণ কথা। আপনার বয়স কত স্যার? আমার এখন বয়স 80 বৎসরের বৃদ্ধ, তার সমাজকে আমাদের কি ধরনের উৎসাহ দিচ্ছে? এই আমি কি বৃদ্ধ? ভালো কথা। আপনি যখন সাংবাদিককে একটু রাগিয়ে দিলেন, আপনি বিয়ে বলে বস্তুটি কেন করলেন? আপনি কি মনে করেন যে সংসার করা কংসের কারা? না 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 না, বিয়ে মানব জীবনের মুক্তির প্রথম এবং সর্বশেষ ধাপ। তাহলে আপনি করলেন না কেন? আমি করলাম না কেন, এটার প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া যায় না। বাহ, ভালো লাগলো, দারুণ লাগলো। আমরা এখানে আচ্ছা, আমরা একেবারে ডাক্তারবাবুর ব্যাপারটাও সেরে নেব। একেবারে স্বনামধন্য ডাক্তার প্রকাশ মল্লিক,
মাইক্রোফোন ধরা বা তার সামনে আমাদের ধৃষ্টতা, কিন্তু আমরা বলবো ডাক্তারবাবু আপনি প্রত্যেক বছরই কি এই ধরনের একটা এই অনুষ্ঠানে যোগ দেন? এটা আমাদের জানতে ইচ্ছে করছে। আমি বছরে প্রায় 100টা সেমিনার করি, চেম্বার করতে করতে বিকেলে করি, সকালে করি। আর আমার জন্মদিন এর আগে একটি আশ্রম পালন করেছিল, বিশ্ব সেবাশ্রম সংঘ, এবং আমার এক ছাত্র অমিত মণ্ডল প্রথম জীবনে, আমি খুব দরিদ্র পরিবারের ছেলে, আমার বাবা যেখানে উপস্থিত আছেন, আসলে আমাদের জন্মদিন করা হতো না, কারণ আমার মাই ছিল না জন্মদিন করবে কে। কিন্তু আমার এক ছাত্র অমিত মণ্ডল, সে প্রথমেই জন্মদিন প্রসঙ্গে, এটা হয়তো মনে হতে পারে অহংকার, কিন্তু আমার এই জন্মদিন আমার জন্মদিন নয়, আমাদের প্রত্যেকের জন্মদিন। কারণ আমাদের সমস্ত পাপ, আমাদের যত খারাপ কাজ, তাকে ঝেড়ে ফেলার দিন হচ্ছে আমার জন্মদিন। এবং সেই জন্মদিনে আমরা প্রত্যেকেই জন্মাতে পারি, এবং সেই জন্মদিনটা শুধু আমার ব্যক্তিগত নয়, অন্যদিক দিয়ে বলতে গেলে বলা যায় যে হোমিওপ্যাথির জন্মদিন। হোমিওপ্যাথির অনেক অবজ্ঞা অবহাস, এবং সেটা আমি দীর্ঘদিন ধরে পেয়ে আবার ভালোবাসাও পেয়েছি এই নির্মল বাবুদের মতো মানুষের কাছে, তার পরিবারের কাছে। অসংখ্য মানুষ আমাকে ভালোবাসে, এবং সেই পাওয়াটা আমার কাছে। এবং এই অনুষ্ঠানগুলো করি কারণ আমরা মনে করি যে আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি থেকে একটা স্লোগান দেওয়া হয় যে অর্থ মানে টাকা থাকলে ওষুধ কেনা যায় কিন্তু স্বাস্থ্য কেনা যায় না, টাকা থাকলে বই কেনা যায় কিন্তু সংস্কৃতি কেনা যায় না, টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না। এবং সেই প্রেক্ষিতে এই সেমিনারগুলো তোলার দরকার, এবং শুধু ওষুধ খেলেই মানুষ বাঁচে না। এবং আমি একটি কালনাতে একবার এসডিও সাহেব আমাকে বলেছিলেন যে হোমিওপ্যাথির বিকাশ দরকার। তা আমি তাকে বলেছিলাম আপনি কি আমি এসছি বলে এই কথাটা বললেন? তিনি বললেন না, যদি হোমিওপ্যাথির বিকাশ না হয় তাহলে পাড়ায় পাড়ায় হসপিটালেও মানুষের রোগ যন্ত্রণার হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। এই জন্য সেমিনার এবং হোমিওপ্যাথি চর্চার বিকাশ দরকার। সেই বিকাশের জন্য আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে, দেশে দেশে, বিদেশে বিদেশে, প্রদেশে প্রদেশে গিয়ে আমরা এই প্রচার করি। এবং আমার জীবনের শেষ পর্যায়ে এসে গেছে বলে আমার মনে হয়। আমার এক ছাত্র বলেছিল 7 বছর হচ্ছে স্যার, এটা হচ্ছে বয়স, তারপরটা বোনাস। আমি সেই বোনাসের স্তরে চলে এসেছি। কিন্তু আমি মনে করি জীবনটা হচ্ছে বাতির মতো, জ্বলবে, আলো দেবে, তারপরে নিভে যাবে। এই আলোর জ্বলাটার প্রেক্ষিতেই আমি এখানে আসি, বিভিন্ন ছুটে কাজ করে থাকি। প্রতি বছর ঠিক এইরকম এটাই হয়, বিভিন্ন জায়গায় হয়, যারা এটাকে স্পন্সর করে। যেমন ডাক্তারবাবু আমরা জেনে নেব, আপনি তো গ্রামে একটা বার্তা দিচ্ছেন, হোমিওপ্যাথির উপরে আমরা কি সম্পূর্ণ আস্থা রেখে আগামী দিনে এই রোগ নিরাময়ে যেতে পারি? অবশ্যই যেতে পারেন, প্রথম থেকে যদি গ্রহণ করেন। এবং আরেকটা বার্তা এখানে দিতে চাই আপনাদের এই ঘাটাল বার্তা চ্যানেলের মাধ্যমে, এটা গ্রেট মেসেজ টু দি অফ দি ওয়ার্ল্ড হতে পারে। সেটা হচ্ছে যে এখন সারা বিশ্বে একটা সমস্যা দেখা দিয়েছে, শুধুমাত্র ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ নয়, সেটা সারা পৃথিবীতে, ড্রাগ রেজিস্ট্যান্স। অর্থাৎ একজন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাইরেক্টর বলেছেন আগামী দিনে ক্যান্সারের থেকেও বেশি মানুষ মারা যাবে ড্রাগ রেজিস্ট্যান্সে। সেই প্রেক্ষিতে হোমিওপ্যাথির বিকাশ করলে সেই ড্রাগ রেজিস্ট্যান্সটা হবে না। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলি যে কখনোই কোনো প্যাথি শ্রেষ্ঠ প্যাথি নয়, প্রত্যেকের সমন্বয় দরকার। আমি আমার নিজস্ব প্রেক্ষাপটে সাইকোলজিক্যাল বা স্পিরিচুয়াল দিক থেকে বলতে পারি যে সেটা হলো যে ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স। প্রত্যেক প্যাথি, যেমন সব মানুষ সব পারে, কিন্তু আমি তো প্লেন চালাতে পারি না। আমি সব পারি, কিন্তু আমি তো সাইকেলের টিউবেল যখন লিক হয়ে গেলে চালাতে পারি না, কিন্তু মানুষ পারে। সেই জন্য সবার সমন্বয় ঘটিয়ে কখন কোন প্যাথি ব্যবহার করতে হবে সে ব্যাপারেও আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর হোমিওপ্যাথি হচ্ছে শেষে এবং প্রথমে যখন সর্দি কাশি হলো তখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন, তারপর এলোপ্যাথি অ্যান্টিবায়োটিক খেলেন, তার রিয়াকশন হলো, তারপরে শেষটাও কিন্তু আমি এখন বর্তমানে, আমি আগে গ্রামে যখন ছিলাম অ্যাকুইট প্র্যাকটিস করতাম, এখন আমি ক্যান্সার, হাঁপানি, যৌনরোগ, চর্মরোগ, বন্ধ্যাত্ব, এবং যেগুলো কেউ করেনি, আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে আমরা একটা বার্তা দিই, যে রোগ সারে কোনো প্যাথি, যে রোগ সারে না কোনো প্যাথিতে, সে রোগ সারে হোমিওপ্যাথিতে। অর্থাৎ বিশ্বাস। এবং অনেকে আবার বলবেন যে বিশ্বাসটা কি ব্যাপার। আর একটা এখানে যারা উপস্থিত আছেন তাদের একটা গ্রেট বার্তা দিই। অনেকে বলেন যে হোমিওপ্যাথি এলোপ্যাথি কি একসঙ্গে চলতে পারে? অবশ্যই চলতে পারে। কিরকম? আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যারা সুগারে ভোগে, তারা কিন্তু সেই মায়েরা বা বাবারা আমাদের কাছে আসে তাদের বাতের ব্যথার জন্য। এবং বাতের ব্যথা যদি আমরা জানেন যদি পেন কিলিং ট্যাবলেট খান তাহলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাবে, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করলে হবে না এবং করা যায়। তবে সেই ডাক্তারবাবুকে বুঝতে হবে যে এলোপ্যাথি ওষুধের কার্যক্ষমতা এবং তার যে ফার্মাসিউটিক্যাল নলেজ, সেইটা নিয়ে যদি প্রয়োগ করা হয় হোমিওপ্যাথি একসঙ্গে এলোপ্যাথি চলতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। ধন্যবাদ ডাক্তারবাবু মূল্যবান সময় দেওয়ার জন্য।